আমাদের হাতে আছে অ্যালি হেজেলউডের বেস্টসেলার রোম্যান্স উপন্যাস দ্য লাভ হাইপোথেসিসের প্রথম দিকের কিছু অংশ, মানে ভূমিকা আর প্রথম 7টা অধ্যায়। আর সত্যি বলতে শুরুটা বেশ বেশ ধামাকাদার। একদম। আমরা এখানে দেখব কিভাবে দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ, একজন পিএইচডি ছাত্রী আর একজন বলা যেতে পারে কুখ্যাত বদমেজাজি অধ্যাপক, একটা নকল প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। হ্যাঁ, তবে এটা শুধু প্রেম নয়, তাই না? এর পটভূমিতে রয়েছে একাডেমিক জগতের ওই তীব্র চাপ, উচ্চাকাঙ্ক্ষা আর আর ব্যক্তিগত লড়াইয়ের এক দারুণ মিশ্রণ। ঠিক তাই। তো আমাদের আজকের কাজ হলো এই অধ্যায়গুলোর গভীরে গিয়ে শুধু গল্পের সারসংক্ষেপ নয়, বরং এর পেছনের রসায়নটা খুঁজে বের করা। মানে কেন এই চরিত্রগুলো এমন আচরণ করছে, আর এই নকল সম্পর্কের খেলাটা তাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাচ্ছে। চলুন তাহলে বিশ্লেষণ শুরু করা যাক। চলুন। গল্পের শুরুটা কিন্তু বেশ অদ্ভুত। আমরা দেখা পাই অলিভ স্মিথের সাথে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন পিএইচডি ছাত্রী। আর সে একটা ল্যাবের বাথরুমে কাঁদছে। কারণটাও খুব অদ্ভুত। হ্যাঁ, তার কন্ট্যাক্ট লেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চোখে অসম্ভব জ্বালা করছে। আর ঠিক তখনই, মানে সেই মুহূর্তে, সেখানে একজন লম্বা গম্ভীর চেহারার লোকের প্রবেশ। এই প্রথম দেখা হওয়ার দৃশ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কোনো টিপিক্যাল রোম্যান্টিক আলাপচারিতা নয়, একদমই নয়। না, মোটেও না। লোকটা সরাসরি অলিভকে জিজ্ঞেস করে সে কেন পিএইচডি করছে। উত্তরে অলিভ তার ব্যক্তিগত কারণটা বলে, সে প্যানক্রিয়াটিক ক্যান্সারের ওপর গবেষণা করতে চায়। কারণ তার মা এই রোগেই মারা গিয়েছিলেন। একদম। লোকটির উত্তরটাও কিন্তু অসাধারণ। সে বলে, এর চেয়ে ভালো কারণ আর হয় না। এই একটা কথাতেই তাদের মধ্যে একটা অদৃশ্য, মানে একটা গভীর সংযোগ তৈরি হয়ে যায়, যদিও তারা একে অপরের নাম পর্যন্ত জানে না। ঠিক, এই ঘটনাটা যেন ভবিষ্যতের জন্য একটা বীজ বুনে দিল। কিন্তু এরপর গল্পটা প্রায় 3 বছর লাফ দিয়ে এগিয়ে যায়, আর পরিস্থিতিটা পুরোপুরি পাল্টে যায়। তো নয় যে কিনা অলিভের প্রাক্তন প্রেমিক জেরেমি। হ্যাঁ, আর এইটা প্রমাণ করতে গিয়ে সে যা করে বসল। সে করিডোরে দেখা প্রথম পুরুষকে জাপটা ধরে চুমু খেয়ে বসে। এটা একটা ক্লাসিক রোম্যান্টিক কমেডির মুহূর্ত, মানে একটা ডেসপারেট কাজ যা সবকিছু ওলটপালট করে দেয়। কিন্তু আসল টুইস্টটা হলো সেই লোকটির পরিচয়। সেই লোকটি আর কেউ নন, ডক্টর অ্যাডাম কার্লসন, পুরো স্ট্যানফোর্ড বায়োলজি ডিপার্টমেন্টের ত্রাস। যার সম্পর্কে গুজব আছে যে সে ছাত্রদের কাঁদিয়ে ছাড়ে, তাদের গবেষণা আটকে দেয়, আর তার ডাকনামই হয়ে গেছে কেরিয়ার ধ্বংসকারী। ভাবা যায় অলিভ ঠিক কার সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। আর এখান থেকেই তো গল্পের আসল মজাটা শুরু হয়। অ্যাডামের প্রথম প্রতিক্রিয়া কি ছিল? নিশ্চয় খুব রেগে গিয়েছিল। তীব্র বিরক্তি আর বিভ্রান্তি। সে এমনকি যৌন হয়রানি সংক্রান্ত আইন, মানে টাইটেল 9-এর আওতায় অভিযোগ করার হুমকিও দেয়। কিন্তু অলিভ যখন তাকে পুরো পরিস্থিতিটা ব্যাখ্যা করে, তখন অদ্ভুত একটা ঘটনা ঘটে। কি রকম? সে শুধু অলিভকে ছেড়েই দেয় না, পরের দিন যখন অ্যান অলিভকে এই চুমু নিয়ে চেপে ধরে, তখন অ্যাডাম নিজে সেখানে এসে এমন ভান করে যেন তাদের মধ্যে সত্যিই কিছু চলছে। মানে সে নাটকটা চালিয়ে যায়। হ্যাঁ, সে অলিভের পিঠে হাত রেখে এমনভাবে কথা বলে যেন তার একটা গোপন সম্পর্কে আছে। একজন এত রাশভারী বদমেজাজি প্রফেসরের এই আচরণটা কিন্তু বেশ রহস্যজনক। সে কেন অলিভকে সাহায্য করতে গেল? এখানে আমরা একটা ক্লাসিক গ্রাম্পি সানশাইন জুটি দেখতে পাচ্ছি। অ্যাডাম হলো সেই বদমেজাজি কঠিন গবেষক, আর অলিভ হলো তার ঠিক উল্টো, একটু হাসি খুশি, কিছুটা ছন্ন ছাড়া। একদম। এই ধরনের বিপরীতধর্মী চরিত্র রোম্যান্স গল্পে একটা দারুণ রসায়ন তৈরি করে। তো এই ঘটনার পর তো নিশ্চয়ই পুরো ডিপার্টমেন্টের দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়েছিল। তা তো বটেই। আর অলিভ তো আতঙ্কে শেষ। সে এই নাটক বন্ধ করার জন্য সোজা অ্যাডামের ল্যাবে ছুটে যায়। আর সেখানে অ্যাডামের আসল উদ্দেশ্যটা বেরিয়ে আসে, তাই তো? ঠিক। সে অলিভকে এই নকল প্রেমের সম্পর্কটা চালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু কেন? অ্যাডামের মতো একজন মানুষের এই নাটকের কি প্রয়োজন? কারণটা পুরোপুরি একাডেমিক রাজনীতি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাবছে যে অ্যাডাম চাকরি ছেড়ে প্রিন্সটনে চলে যেতে পারে, তাই তারা তার গবেষণার তহবিল ফান্ডিং আটকে দিয়েছে। ও আচ্ছা, যাতে সে কোথাও যেতে না পারে। একদম। এখন একাডেমিক জগতে এটা একটা বিরাট ব্যাপার। ফান্ডিং ছাড়া গবেষণা চালানো প্রায় অসম্ভব, আর একজন গবেষকের কেরিয়ার তো এর উপর পুরোপুরি নির্ভরশীল। এবার বোঝা গেল
অ্যাডাম মনে করছে যে সে যদি দেখাতে পারে যে স্ট্যানফোর্ডে তার একটা স্থায়ী সম্পর্ক আছে, তাহলে প্রশাসন ভাববে সে এখানেই থাকছে এবং তার ফান্ডিং ছেড়ে দেবে। বাহ, বেশ জটিল পরিকল্পনা তো। হ্যাঁ, অ্যাডামের ভাষায় এটা একটা উইন উইন সিচুয়েশন। অলিভ তার বন্ধুকে বোঝাতে পারবে যে সে মুভ অন করে গেছে, আর অ্যাডাম তার ফান্ডিং ফিরে পাবে। প্রস্তাবটা যতটা অদ্ভুতই শোনাক না কেন, এর পেছনের কারণটা কিন্তু একাডেমিক জগতে বেশ বাস্তব। এরপর তারা তাদের এই অদ্ভুত চুক্তির নিয়মকানুন ঠিক করতে বসে। অ্যাডামের অফিসে তাদের এই আলোচনাটা কিন্তু বেশ মজার ছিল। অলিভ কিছু শর্ত দেয়, যেমন সম্পর্কটা শুধু ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কোনো শারীরিক সম্পর্ক থাকবে না। আর 29শে সেপ্টেম্বর এই নাটক শেষ। একটা শেষ হওয়ার তারিখও ঠিক করে নেয়। হ্যাঁ, আর সম্পর্কটাকে সত্যি প্রমাণ করার জন্য তারা সপ্তাহে একদিন ক্যাম্পাসের স্টারবাক্সে দেখা করার সিদ্ধান্ত নেয়, যার নাম দেয় ফেক ডেটিং ওয়েডনেসডে। তাদের এই আলোচনার মধ্যেও কিন্তু ছোট ছোট মুহূর্ত রয়েছে যা তাদের ব্যক্তিত্ব তুলে ধরে। যেমন ধরুন তাদের প্রিয় রং নিয়ে তর্ক, বা ওই পাম্পকিন স্পাইস লাতে মানে পিএসএল নিয়ে অ্যাডামের তীব্র ঘৃণা। আমার তো ওই পাম্পকিন স্পাইস লাতের ব্যাপারটা সবচেয়ে মজার লেগেছে। অ্যাডামের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল যেন তাকে বিষ খেতে বলা হয়েছে। ঠিক, এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু ওর ওই রাশভারী চরিত্রের খোলসটা একটু একটু করে ভাঙতে সাহায্য করে, তাই না? ঠিক তাই, এই মুহূর্তগুলো দেখায় যে তার ওই কঠোর চেহারার আড়ালে একটা অন্য মানুষও আছে, যার নিজস্ব পছন্দ অপছন্দ আছে, এমনকি সেন্স অফ হিউমারও আছে। কিন্তু ঠিক যখন মনে হচ্ছে তারা সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে, তখনই গল্পে নতুন একটা মোড় আসে। হ্যাঁ, অলিভের নিজের ক্যারিয়ারে একটা বড় সুযোগ আসে। সে হার্ভার্ডের বিখ্যাত গবেষক ডক্টর টম বেন্টনের ল্যাবে কাজ করার একটা সুযোগ পায়, যা তার প্যানক্রিয়াটিক ক্যান্সারের গবেষণার জন্য অত্যন্ত জরুরি। আর এখানেই আসল সংঘাতটা তৈরি হয়। তাদের দ্বিতীয় ফেক ডেটিং ওয়েডনেসডেতে স্টারবাক্সে হঠাৎ করেই সেই টম বেন্টনের সাথে দেখা হয়ে যায়। আর জানা যায় যে টম আসলে অ্যাডামের সবচেয়ে কাছের বন্ধু। সর্বনাশ! তার মানে অলিভের পেশাগত ভবিষ্যৎ এখন এমন একজনের হাতে, যার বেস্ট ফ্রেন্ডের সাথে সে একটা নকল প্রেমের নাটক করছে। এর চেয়ে জটিল পরিস্থিতি আর কি হতে পারে? পরিস্থিতি আরও জটিল হয়। টম বেন্টনের লেকচারের দিন অডিটোরিয়াম এতটাই ভর্তি ছিল যে অলিভের বসার জায়গা ছিল না। তখন তার বন্ধু অ্যানের চাপে এবং পরিস্থিতি সামাল দিতে তাকে গিয়ে অ্যাডামের কোলে বসতে হয়। এটা তো একটা ক্লাসিক ফোর্সড প্রক্সিমিটি বা জোর করে কাছাকাছি আনার কৌশল। জনসম্মুখে এই দৃশ্যটা তাদের সম্পর্ককে আরও বিশ্বাসযোগ্য করে তুলল নিশ্চয়ই। শুধু বিশ্বাসযোগ্যই নয়, এটা তাদের মধ্যে একটা অপ্রত্যাশিত শারীরিক আর মানসিক ঘনিষ্ঠতা তৈরি করে। অ্যাডামের আচরণ ছিল ভীষণ সংযত আর সাপোর্টিভ। সে যেভাবে অলিভকে অস্বস্তি থেকে বাঁচানোর জন্য আগলে রেখেছিল, তা তার বদমেজাজি পরিচয়ের সম্পূর্ণ বিপরীত। মানে এই ঘটনাগুলো লোক দেখানোর চেয়েও বেশি কিছু ছিল। এগুলো অজান্তেই তাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করছিল। ঠিক, এরপর তো আরও একটা ঘটনা ঘটে, তাই না? ডিপার্টমেন্টের সেক্রেটারি ট্রাকটা যখন পার্কিং লটে আটকে যায়। ও হ্যাঁ, তখন অ্যাডাম একা হাতে সেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হ্যাঁ, আর সেই দৃশ্য দেখে অ্যান আবার অলিভকে চাপ দেয় অ্যাডামকে একটা পুরস্কার হিসাবে চুমু দেওয়ার জন্য। আর এবারে চুমুটা কিন্তু প্রথমটার মতো ছিল না। কিভাবে আলাদা ছিল? প্রথম চুমুটা ছিল অলিভের আতঙ্ক আর পরিকল্পনার অংশ, কিন্তু দ্বিতীয়টা ছিল মানে কিছুটা দ্বিধাগ্রস্ত, স্বতঃস্ফূর্ত এবং পারস্পরিক। ঠিক, এখানে কোনো পরিকল্পনা ছিল না, ছিল শুধু একটা মুহূর্তের প্রতিক্রিয়া। আর এখানেই কিন্তু নকল সম্পর্কের দেয়ালটা ভাঙতে শুরু করে। তাদের অজান্তেই অনুভূতিগুলো আসল হয়ে উঠছে, যা পরে তাদের জন্য বড় সমস্যা তৈরি করবে। কিন্তু ঠিক যখন তাদের মধ্যে এই নকল আসল সম্পর্কের সীমারেখাটা ঝাপসা হতে শুরু করেছে, তখনই বাস্তবতার একটা কঠিন ধাক্কা আসে। একদম। গ্রেগ নামের একজন ছাত্র, যার গবেষণার প্রস্তাব অ্যাডাম বাতিল করে দিয়েছিল, সে এসে অলিভের মুখোমুখি হয়। আর সে অলিভকে স্বার্থপর বলে অভিযুক্ত করে। তার যুক্তি হল অলিভ এমন একজন নিষ্ঠুর লোকের সাথে প্রেম করছে যে অন্যদের কেরিয়ার ধ্বংস করে দিচ্ছে। এটা অলিভকে একটা বিশাল নৈতিক সংকটের মধ্যে ফেলে দেয়। সে যে অ্যাডামকে চেনে, সে তো দয়ালু, সহযোগিতাপূর্ণ, যে তার কোলে বসতেও জায়গা দেয়। কিন্তু বাকি পৃথিবীর কাছে অ্যাডাম একজন কঠোর, নির্মম অধ্যাপক। কে আসল অ্যাডাম? এই প্রশ্নটা ওকে খুব ভোগায়। এই দ্বন্দ্বটাই গল্পের মূল চালিকা শক্তি হয়ে ওঠে। পরে যখন অলিভ মেসেজে অ্যাডামকে এই নিয়ে প্রশ্ন করে, অ্যাডাম তার কাজের পক্ষে একটা জোরালো যুক্তি দেয়।
কি যুক্তি দেয়? সে বলে বিজ্ঞানের মান বজায় রাখার জন্য দুর্বল গবেষকদের বাদ দেওয়াটা জরুরি। সেরা মানের কাজ নিশ্চিত করতে হলে তাকে কঠোর হতেই হবে। তার মানে অ্যাডাম নিজেকে ভিলেন হিসেবে দেখে না, বরং একজন মান নিয়ন্ত্রক বা গেট কিপার হিসেবে দেখে। এই যুক্তিটা তার চরিত্রকে আরও জটিল করে তোলে। সে শুধু বদমেজাজি নয়, তার কাজের পেছনে একটা নীতিও আছে, যদিও সেটা বেশ কঠিন। একদম। এই ঘটনাটা অলিভের সামনে অ্যাডামের একটা সম্পূর্ণ নতুন দিক তুলে ধরে, যেখানে তার দয়ালু আচরণের পাশাপাশি একটা নির্মম পেশাদারিত্বও রয়েছে। আর অলিভকে এখন এই দুই অ্যাডামের মধ্যে সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। তাহলে আমরা দেখলাম দ্য লাভ হাইপোথেসিসের প্রথম কয়েকটি অধ্যায় একটা ক্লাসিক ফেক ডেটিং প্লটকে একাডেমিক জগতের চাপ, উচ্চাকাঙ্ক্ষা আর নৈতিক দ্বন্দ্বের মধ্যে দারুণভাবে স্থাপন করেছে। একদিকে যেমন অ্যাডামের দ্বৈত চরিত্র নিয়ে রহস্য বাড়ছে, তেমনি অলিভের নিজের অনুভূতি আর পেশাগত জীবনের মধ্যে সংঘাত তীব্র হচ্ছে। হ্যাঁ, আর অ্যাডাম তার কঠোর আচরণের পেছনে যে বিজ্ঞানের মান রক্ষার যুক্তি দিয়েছে, সেটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। উচ্চমানের গবেষণা বা যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্যের জন্য কঠোরতার প্রয়োজন আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু সেই কঠোরতা কখন প্রশিক্ষণ থেকে নিষ্ঠুরতায় পরিণত হয়? ঠিক, সেরাটা বের করে আনার নামে মানবিকতাকে উপেক্ষা করাটা কি আদৌ যুক্তিসঙ্গত? বিজ্ঞানের অগ্রগতির জন্য এই কঠিন পথটা কতটা জরুরি? এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার জন্য একটা দারুণ চিন্তার খোরাক।